গল্পপটের গল্পের আসরে আজ রয়েছে ভয় 6, যেখানে তোমরা হেমেন্দ্র কুমার রায়ের লেখা 6টি ভৌতিক গল্প একত্রে শুনতে পাবে। তবে আজকের এই গল্পের আসরে যাবার আগে তোমাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শারীরিক অসুস্থতার জন্য এই সপ্তাহেও নতুন গল্প দিতে পারছি না। আজকের এই উপস্থাপনায় যে 6টি ভৌতিক গল্প তোমরা শুনতে পাবে সেগুলো কখনো না কখনো আমার এই চ্যানেলেই প্রকাশিত হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই সেই গল্পগুলো শুনে থাকতেও পারো, আবার নাও পারো। 6টি গল্পের নাম এবং তাদের টাইম স্টেপ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তোমরা চাইলে সেখান থেকে নিজেদের পছন্দের গল্পে সরাসরি চলে যেতে পারো। আরেকটি ঘোষণা, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে আসতে চলেছে শার্লক হোমসের একটা নতুন গল্প। তাই আজকের এই উপস্থাপনাটি তোমরা চাইলে শুনে আমাকে সাপোর্ট করতেও পারো, অথবা দেখা হচ্ছে আগামী সপ্তাহে শার্লক হোমসের একটা নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক। গল্পপটের গল্পের আসরে আজ তোমরা শুনবে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভূতের রাজা। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও বেশি পথ পার হতে হয়, আর সেই পথও পাহাড়ি পথ। সেখানে এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কিছু কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, আর তখন একটা আশ্রয়ের দরকার। তা মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার বাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটি রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, হ্যাঁ, এখন তো শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাসও থাকতে পারেন। তবে এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানেই কাটাবেন। অবশ্য কুঠিতে আরো ঘর আছে, আপনার থাকবার অসুবিধা হবে না। কিন্তু 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 কি? কিন্তু আপনি কি সেখানে রাত কাটাতে পারবেন? সে কি, কেন পারবো না? না, লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশে শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে ওই সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি অবশ্য ওসব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এ তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, আরে গুপ্তজি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তা তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি সাহেব। আর তুমি? আমি হবে যাচ্ছি। তা তুমি কি আজ রাতটা এখানেই থাকবে? হ্যাঁ সাহেব। ওয়াও, ভালোই হলো, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। 2 জন কেন সাহেব, বলো 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ছে, আমি ওকে মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে তবে কি কুঠির দারওয়ানের কথা ভাবছো?
আরে না না, সে রাত্রে থাকে না। আহা, দারবানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে কিন্তু আমাদের সঙ্গী হতে পারেন। শুনেছি শুনেছি, তা সেই গালগপ্পের এক বর্ণ আমি বিশ্বাস করি না। তা গুপ্তু, তুমি করো নাকি? সাহেব, বিশ্বাস করলে কি আর রাত কাটাতে এখানে আসতাম? টেলর সাহেব পাইপে 3-4টে টান মেরে বললেন, দেখো গুপ্তু, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। ইউনো, এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। অবশ্য তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। আই লাইক হিম। পছন্দ হয়েছে? ইয়েস, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিসাইডেড কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির ড্রয়িং রুমে তাকে সাজিয়ে রেখে দেব। আমার ফ্রেন্ডসরা তাকে দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললুম, তাহলে তো বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি, কি বলো? আচ্ছা সাহেব, তার আড্ডাটা কোথায়? টেলর আঙুল দেখিয়ে বলল, ওই যে ওইদিকে, মিনিট খানেকের পথ। সেই দিকে পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেল। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতনই বটে, কিন্তু তার মুখখানা দানবের মতন প্রকাণ্ড। আর সেই মুখের ভাব যে কি ভয়ঙ্কর তা ভাষায় বোঝানো যাবে না। তাকে দেখলেই বুকের কাছটা কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মূর্তির মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে। তার কান দুটো হাতির মতো, মুখখানা খানিকটা সিংহ আর খানিকটা ভাল্লুকের মতো। গোল গোল কাঁচের চোখ আগুনের মতন জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতলা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে ঝুলে পড়েছে। কাঁধ আর মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কি যেন একটা লিকলিকে সরু বাঁখাড়ির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। তার হাত দুখানা বাঘের থাবার মতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না। ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম কাঠকে খুঁড়ে আর কোনো অঙ্গই করা হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো, আর মুখের রং খানিকটা সাদা, খানিকটা তামাটে আর খানিকটা হলদে। মনে মনে ভাবলুম, এই মূর্তি যদি সত্যি সত্যি কুঠির ভিতর রাত্রে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কিনা সন্দেহ আছে। ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। কুঠিতে পৌঁছে দেখলাম টেলর সাহেব পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, আই থিঙ্ক ঝড় বৃষ্টি আসছে। তাকিয়ে দেখলাম সত্যি কথা। পশ্চিমের আকাশখানা আচম্বিতেই ঠিক যেন কালো কুষ্ঠিপাথর হয়ে গেছে। বুঝতে পারলাম ঝড় উঠতে আর দেরি নেই। অতঃপর ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাতও হয়েছে।
টেলর সাহেবের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগেই ডিনার খেয়েছি। এতক্ষণে টেলর হয়তো তার ঘরে দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমি ভূত মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত খুঁত করছে। রাজার ম্যানেজারের সেই কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করে চলেছে। যতই তাদের ভুলবার চেষ্টা করি না কেন, ততই তারা যেন মনের ওপর চেপে বসছে, অনেকটা নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে তখন অবিরাম ধারায় বৃষ্টি পড়ে চলেছে। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া কোনো আহত আত্মার কান্নার মতো আর্তনাদ করে উঠছে। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মর 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 করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতরে একবার শুনতে পেলুম হায়নার অট্টহাসি, একবার শুনতে পেলুম শৃগাল দলের মরা কান্না, আর একবার বাঘের গর্জনও শুনতে পেলুম। হঠাৎ আমার দরজার উপর একটা আঘাত হলো। আমি ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। কি হলো? এই সময় দরজায় কে ধাক্কা দিচ্ছে? অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম, কিন্তু দরজার উপরে আর কোনো আঘাত হলো না। মনে মনে ভাবলাম ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজাটা নড়ে উঠেছিল নিশ্চয়ই। নিজের কাপুরুষতায় নিজেই মনে মনে লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় একটা গান শুনতে পেলুম। লোগো বুরুথের কাছেনেন ঘাটাবাড়ি মা কাবার, লোগো বুরুথের কাছেনেন ঘাটাবাড়ি মা কাবার, লোগো বুরুথের কাছেনেন ঘাটাবাড়ি মা কাবার। আরে, এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয় কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে এসেছে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবার আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। না 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 না, এ তো ঝড়ের ধাক্কা নয়, এ তো সত্যি সত্যি কেউ যেন দরজা ঠেলছে। তাহলে কি সেই গল্প কথা সত্যি? তাহলে কি সে সত্যি এসেছে আর এই ঘরের মধ্যে ঢুকে সে ঘুমোতে চাইছে? আবার সেই গানটা শুনতে পেলুম। এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। লোগো বুরু লোগো বুরু লোগো দেখা 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 সেনেন 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 ঘাটাবাড়ি মা কাবার। ঠিক এমন সময় একটা উল্টো বিপদ ঘটল। এতক্ষণ আওয়াজ আসছিল বাইরের থেকে, এবার কুঠির ভিতরের দিককার দরজায় ঘন ঘন আঘাত হলো। ভিতরে বাইরে বিপদ দেখে প্রাণ যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, এমন সময় শুনতে পেলুম, গুপ্ত গুপ্ত, ভগবানের দোহাই দরজা খোলো, ওপেন দ্য ডোর, গুপ্ত। আরে, এ তো টেলরের গলা। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিল। টেলর সাহেব হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, আর তার হাতে একটা বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলর, কি হয়েছে? কি হয়েছে তোমার? টেলর সাহেব দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে যেন লাঠি মারছিল আর গান গাইছিল।
আচ্ছা আচ্ছা, তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? হ্যাঁ, না না সাহেব, আমি আমার ঘরের বাইরে এক পাও বেরোইনি। আর আমারও ঘরের দরজায় কে যেন লাথি মারছিল আর গান গাইছিল। ওই যে শোনো, আবার শুরু হয়েছে। আবার আমার ঘরের দরজার উপর দুম দুম করে দুবার প্রচন্ড আঘাত হলো, আর সেই সঙ্গে শোনা গেল সেই ক্ষণক্ষণে ঝাঁঝালো গলার গান। ঠিক এমন সময় আচমকা আরেকটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখতে পেলুম বারান্দার উপরে কার একটা যেন জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? তাহলে কি ও সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমাতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল, আর ঠিক এমন সময় টেলরের বন্দুকও গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠে বলল, গুপ্টো, জানলাটা বন্ধ করে দাও, ক্লোজ দ্য উইন্ডো, গুপ্টো, ক্লোজ দ্য উইন্ডো। আমার পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালিরা কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো বন্ধ করে দিলুম। টেলার সাহেব টলমল করতে করতে আমার বিছানার উপর বসে পড়ে বলল, গুপ্টো, তুমি যদি কিছু মনে না করো তাহলে আজ রাতটা আমি এই ঘরে তোমার সঙ্গে কাটাতে চাই। ঠিক এমন সময় আবার সেই ক্ষণক্ষণে ঝাঁঝালো গলার গানটা শুনতে পেলাম। কখন যে রাতের অন্ধকার কেটে সকাল হয়েছে জানি না, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি পড়ে চলেছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি বা কীটপতঙ্গ বা অন্য কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। শুধু পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে সবেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, দেখলাম কাপড় মুড়ি দিয়ে কি একজন শুয়ে রয়েছে। অবাক হয়ে কাছে গিয়ে ডাকলাম, এই কে রে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতাল মুখ বের করে তাকালো। এই কে তুই? এখানে কি করছিস? আমি ঠাকুরের পূজারী। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। তো এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে এখানে আসি। ও, কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, আর ঠাকুরও ঠেলছিলেন। আর গান কি গাইছিল? গান আমি গাইছিলাম। এমন সময় টেলার সাহেব ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলো।
তাকে সব কথা খুলে বললুম। টেলর তো শুনে মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাবা মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। শালা রাস্কেলকে একবার ধরতে পারলে না, আবার দেখিয়ে দিতাম। ওহ, সারা রাতটা কি টেনশনই না কেটেছে। যাকে সাহেব, যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু এখন আমাদের কি উপায় হবে? কুঠিরের দারবান তো এলো না, আর ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। তাহলে আমরা যাব কেমন করে? কিন্তু গুপ্ত, আমাকে তো যেমন করি হোক আর যেতেই হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার তো টু সিটার গাড়ি। আমি, আমার আডালি, তুমি আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখে আমাকে যেতে হবে, বুঝলে? আডালি, আডালি। টেলারের আড়দালি এসে সেলাম করলো। টেলার বলল, শোনো, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে চলো, আর তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটাও নিয়ে এসো। হ্যাঁ। সে কি সাহেব, তুমি কি সত্যি সত্যি ওই কাঠের পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? নিশ্চয়ই, আমি কি ফালতু কথা বলছি নাকি? গুপ্ত, জেনে রেখো, আমার যে কথা সেই কাজ। দেখতে দেখতে আবার রাত হলো। বৃষ্টি এখনো থামেনি, আর আমি এখনো সেই কুঠিতেই বন্দি হয়ে আছি। টেলার সাহেব চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। আমার চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘন্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনতে পেলুম বাইরের সিঁড়ির উপরে একটা ঠক ঠক আওয়াজ হলো, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো, আর তারপর দরজার উপর শুরু হলো আবার সেই ধাক্কার পর ধাক্কা। কিন্তু ভারী আপদ হলো। টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালেই বিদায় হয়েছে, তাহলে এই আবার কে জ্বালাতে এলো? এ নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সেই হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয়, আর চারিদিকে রটিয়ে দিয়েছে যে কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। এদিকে ধাক্কার জোর কমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সেই কাজটা বোধহয় ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলব এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজায় এক জায়গায় একটা ছাদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, কে ধাক্কা দিচ্ছ? চলে যাও, চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও, নইলে কিন্তু আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব এলো না, আর দরজার উপরও ধাক্কা থামলো না। আমার কথা শোনো বলছি, নইলে কিন্তু আমি। বাইরে বিশ্রী গলায় কে যেন হাসতে লাগলো। আমি আর থাকতে না পেরে বন্দুকের ঘোড়া টিপে দিলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে ঠক ঠক শব্দ শুনলাম। খানিক পরে
অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসিটা শোনা গেল। সেই হাসি যে কি অমানসিক তা বলে বোঝানো যাবে না। সেই হাসি শুনলে শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে যায়। শেষ রাতের দিকে বৃষ্টি ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখেই মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম এক ধাক্কা। ধর্মর করে এসে উঠে বসল। দেখলাম সেই দিনকে সেই সাঁওতাল পুনুরটা। ক্রুদ্ধস্বরে বললাম, ভারী চালাকি পেয়েছিস না? কাল আবার কি করতে এসেছিল এখানে? লোকটার মুখের ভাব এতটুকু বদলালো না। শান্ত স্বরে সে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। তোর ঠাকুর? সে কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যে কথা! আমি নিজের চোখে দেখেছি টেলার সাহেব তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানে আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হল। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি? মুক্তির পেটের উপরে একটা গর্ত না? ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানান জায়গায় রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? আর ভাবতে পারলাম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা যেন অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে একটা বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম থেকে অবসর নিয়ে বিলেতে যাচ্ছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়ে খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গেছে। মোটরের উপরে, ভিতরে এবং চারপাশে রক্তের দাগ। কিন্তু মিস্টার টেলার ও তার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সন্দেহ মিস্টার টেলার এবং তার আর্দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। কাছেরই একটা জঙ্গলে একটা মানুষকে খুব বাঘের সন্ধানও পাওয়া গিয়েছে। সেই খবরটা পড়ে আমি মনে মনে ভাবলাম, তাহলে সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে কি হতভাগ্য টেলার সাহেব আর তার আর্দালির গায়ের রক্ত? এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয় কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না।
কে জানে কিসে কি হয়। ठंडा बड़ी माँ कबर। মধ্যরাত্রে টেলিফোনের শব্দে ঘুমটা ঝট করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। তন্দ্রা কাতর চোখ না খুলেই বুঝলাম রাত 12টা বাজে। সঙ্গে সঙ্গে আরো দুটো শব্দ কানে এলো, তীব্র বজ্রের গর্জন আর বৃষ্টিপাতের শব্দ। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি প্রকৃতি তখন দুর্যোগের খেলায় রীতিমতো মেতে উঠেছে। টেলিফোনটা আবারও কর্কশ শব্দে ডেকে উঠল। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে বিছানায় উঠে বসলুম। মনে মনে ভাবলুম, এই সলিলালক্ত দুপুর রাত্রিতে এই ফোন কল নিশ্চয়ই কোনো রোগীর না হয়ে যায় না। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো, আপনি কি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, আপনি কি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু শিগগিরই আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শিগগিরই আসুন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথায়? আপনি কোথা থেকে বলছেন? আমার বাসায় ডাক্তারবাবু, আমার বাসায় 7 নম্বর 7 কুরিশন স্ট্রিট। ঠিক আছে যাচ্ছি, কিন্তু কি হয়েছেটা কি? অসুখটা কি? ডাক্তারবাবু আমি কোথায় বাঁচবো না। আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে ডাক্তারবাবু। আমি আর কথা বলতে পারছি না। আপনি আসুন ডাক্তারবাবু, আপনি শিগগিরই আসুন। টেলিফোনের ওপার থেকে আর কোনো সাড়া এলো না। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবছিলাম, এমন সময় জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। সেই মুমূর্ষ লোকটির কাতর কণ্ঠস্বর তখনও আমার কানে বেজে চলেছে। তাই শেষ পর্যন্ত এই দুর্যোগের রাত্রেও সেখানে যাওয়াটাই স্থির করলাম। এত রাত্রে আমার ড্রাইভারকে আর ঘুম থেকে জাগালাম না, নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়লাম 7 নম্বর 7 কুরিশন স্ট্রিটের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছে গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 কুরিশন স্ট্রিটের 7 নম্বর বাড়িটিকে। একখানা পুরনো ছোটখাটো দোতলা বাড়ি, প্রত্যেকটা জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে আলোর একটি মাত্র রেখাও দেখা যাচ্ছে না। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে গাড়ির দরজা খুলে রাস্তায় গিয়ে নামলাম। রাস্তা বললুম বটে, কিন্তু এটা কি রাস্তা না বেগবতী স্রোতস্বতী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে আমার হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকেই তাকাই জনপ্রাণীর চিহ্ন নেই। এ যেন মানুষের পৃথিবী নয়। আর কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুররা পর্যন্ত যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোনো অজানা দেশের উদ্দেশ্যে। কেবল দীপ্তনেত্র গ্যাস পোস্টগুলি পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া সজোরে নাড়তে লাগলুম। হঠাৎ দরজাটা খুলে গেল। সামনে তাকিয়ে দেখি বাড়ির ভিতরটাও সমানভাবে অন্ধকার।
কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম বটে, কিন্তু কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না। মনে মনে ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়ে আবার ভিতরে চলে গিয়েছেন। ভেবে অবাক হলাম যে এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, বলছি, মানুষের চোখ তো আর অন্ধকারে চলে না, অন্তত একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং কর্কশ কণ্ঠে কে যেন বলল, আলো নেই আর আলো দেখাবার লোকও নেই। আপনি টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে আর কোথা থেকেই বা কথা কইছে কিছুই বুঝতে পারলুম না। চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলুম বটে, কিন্তু কিছুই দেখতে পেলুম না। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ আর 2 পাশে 2টি দেওয়াল, কিন্তু কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নাহলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু মুশকিল হলো আমি কেন তাকে দেখতে পাচ্ছি না। ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতন দাঁড়িয়ে রইলে কেন? এসো, উপরে এসো। আবার শোনা গেল সেই অপার্থিব কণ্ঠস্বর। কখনো মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে, আবার কখনো মনে হচ্ছে যেন অনেক অনেক দূর থেকে। বুকের কাজটা ছমছম করতে লাগলো। আচম্বিতে সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়াতে পারলুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতেই সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেকটি ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরু ধুলো, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠা নামা করেনি। আরেকটা ব্যাপার অনুভব করলুম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি রয়েছে, যেন আমার প্রত্যেকটি পদক্ষেপ তারা লক্ষ্য করছে তাদের জাগ্রত চক্ষুহীন দৃষ্টি দিয়ে। থেকে থেকে আমার গা এমন শিউরে উঠতে লাগলো যে থমকে দাঁড়িয়ে আমি ভাবতে লাগলুম এই অস্বাভাবিক বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়া কি খুব অনুচিত হবে। আবার শুনতে পেলুম কে যেন ব্যঙ্গের স্বরে বলল, ডাক্তার, কি হলো? কি হলো ডাক্তার? ভয় পেয়েছো? হ্যাঁ, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছো, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছো, তবু ভয় পাচ্ছ? হ্যাঁ, মনের ভাব লুকাবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, ভয় পাচ্ছি? কে বললো ভয় পাচ্ছি? তাহলে তাহলে তুমি কাঁপছো কেন ডাক্তার? কাঁপছি তো ঠান্ডায়, এই হাওয়ায় আমার শীত শীত করছে তাই। তাই নাকি? দারুণ ক্রোধে আমার পুরুষত্ব জেগে উঠল। বেশ চেঁচিয়ে বললুম, দেখুন, কারোর হাসি শুনতে কিন্তু আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম উত্তম, তাহলে দরজা খুলে ভিতরে এসো ডাক্তার। দরজায় ধাক্কা মারলুম, কিন্তু দরজা খুলল না। উঠছো কি ডাক্তার? দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে যে?
লক্ষ্য করে দেখলুম সত্যি তাই। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে সবেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা দমকা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমি আবার পিছিয়ে গেলুম। সেই ভয়াবহ কণ্ঠ তখন ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠল, এসো ডাক্তার, এসো, আর দেরি করো না। আমার দম বন্ধ হয়ে আসছে ডাক্তার। আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার এসো, এসো ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। ঘরের ভিতরে অন্ধকার ঘুটঘুট করছে। নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটাকে আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই, না 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 ডাক্তার, আলো আলো জ্বেলো না, খবরদার আলো জ্বেলো না। কেন আলো জ্বালবো না কেন? আলো জ্বালালে তুমি আতঙ্কে আটকে উঠবে ডাক্তার, আতঙ্কে আটকে উঠবে। তার এই কথা শুনে আমার মনে হলো এই লোকটি কি আমার সঙ্গে কোনো প্র্যাকটিক্যাল যোগ করতে চায়, নাকি এই লোকটি একটি বদ্ধ পাগল। অধীর কণ্ঠে বলে উঠলুম, কি আশ্চর্য, আলো না জ্বালালে রোগীকে পরীক্ষা করব কেমন করে? বেশ, তাহলে আলো জ্বালো। টর্চটা জ্বালালুম। আতঙ্কে সাদা হয়ে গিয়ে দেখলুম ময়লা চাদরে মোড়া বিছনার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলেই বোঝা যায় সেটা অনেক দিনের পুরনো মৃতদেহ, অথচ তা পচে বা গলে যায়নি। কিন্তু তার মুখমণ্ডল ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গেছে। ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে তা দেখতেই পাওয়া যায় না। তার মুখভঙ্গি এমনভাবে বিকৃত হয়ে আছে, দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার সার পোকার দল। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। মনে মনে ভাবলুম, হে ঈশ্বর, এ কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই জম যন্ত্রণা আমি আর সইতে পারছি না যে। এসো, এসো, শিগগিরই এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে এই দলে দলে নরকের কীট। তাড়িয়ে দাও এই পোকাগুলোকে, তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলুম এই অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভিতর থেকে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকে কণ্ঠস্বর নির্গত হলেও সেই মূর্তির ওষ্ঠাধার এতটুকু নড়ছে না। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে মুহূর্তের পর মুহূর্ত কেটে যেতে লাগলো। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে আস্তে আস্তে উঠে বসছে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়েছে, আর তার হাত দুটো ঝলঝল করছে। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া তার মুন্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল, এবং ধীরে ধীরেই আমার দিকে তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে থাকা দুটো রাঙা আগুনের ফিনকি দিয়ে নির্নিমেষ ভাবে দেখতে লাগলো। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব।
এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ি কি মুড়ি করে সশব্দে নিচে নেমে এলুম এবং তারপর বাইরে ছুটতে লাগলুম। সঙ্গে সঙ্গে পিছন পিছন ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার 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 ডাক্তার। এই ঘটনার দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, এই ডাক্তারবাবু যে এখানে কেন? পিছনে ফিরে দেখি আমারই এক পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। তাকে বললুম, আসলে দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগীকে দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। সে কি ডাক্তারবাবু, আপনি বাড়ি ভুল করেছেন হয়তো। এ বাড়ি তো আজ 1 বৎসর ধরে খালি পড়ে আছে, আর বাড়িখানার ভারী বদনাম, কেউ কিনতে চায় না। আসল কথা চেপে গিয়ে তাকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা এই বাড়ির শেষ ভাড়াটে কে? আগে ভুবনেশ্বর বাবু। তা সেই ভুবনেশ্বর বাবু এখন কোথায়? আগে ভুবনেশ্বর বাবু আসলে এই বাড়িতেই মারা যান। মারা যান? আগে আগে হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তিনি হঠাৎ করে মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে এই সৎকারের ব্যবস্থা করে। মনে মনে ভাবতে লাগলুম, আচ্ছা পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার ডাক্তার শিগগিরই এসো, ডাক্তার শিগগিরই এসো। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন কোনো শনিবারই রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। হ্যালো, একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের এই ছোট্ট শহরটিতে অসাধারণ ঘটনা সচরাচর ঘটে না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতন উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে তিনি বসবাস করতেন। সারাদিন এমনকি গভীর রাত্রি পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না, তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে আমার সাথে গল্প গুজবও করতেন। ভৈরব তান্ত্রিকের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, অতি দীর্ঘ এবং শীর্ণ দেহ। তবে তার চেহারায় সবচেয়ে প্রথমে যেটা নজর কাড়ে
সেটা হলো তার চোখ দুটো। মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখই নয়। কেন এমন মনে হতো জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। তা একদিন হঠাৎ খবর পেলুম ভৈরবতান্ত্রিক মারা পড়েছেন। আমি পেশায় ডাক্তার, তাই খবর পেয়ে দেখতে গেলুম। পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই ভৈরবতান্ত্রিকের মৃত্যু হয়েছে। ভৈরবের মুখের দিকে তাকিয়ে দেখলুম তার চোখ দুটো তখনও খোলা, সেই অদ্ভুত দুখানি চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তারা তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। সন্ধ্যার সময় জনা কয়েক লোককে নিয়ে আমি আবার ভৈরবের বাসায় হাজির হলুম। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি স্বহস্তে তালা বন্ধ করে গিয়েছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি সেই দরজা খোলা। তালাটা পড়ে রয়েছে মেঝের ওপর। মনে মনে ভাবলাম চোর টোর এলো নাকি। তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেলাম। একটু আগে আমি নিজে চৌকির ওপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই। ঘরের বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু ভৈরবতান্ত্রিকের মৃতদেহ কোথাও পাওয়া গেল না। সবাই বলাবলি করতে লাগলো, মরা তো আর বেঁচে উঠে নিজে থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যেতে পারে না, তাহলে কি কেউ লাশ চুরি করলো? কিন্তু মরা চুরি করে কার কি লাভ হতে পারে সেটাও আন্দাজ করতে পারা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট্ট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে রইল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলুম। এরপর কেটে গিয়েছে তিনটি বছর। হঠাৎ আমাদের ছোট্ট শহরটিতে আবার চাঞ্চল্যের সৃষ্টি হলো। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বিড়াল, কুকুর, এমনকি গরু মোষ পর্যন্ত চুরি হয়ে যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার কোথায় বা লুকিয়ে রাখে কেউ তা আবিষ্কার করতে পারল না। গরু, মোষ প্রভৃতি মূল্যবান জন্তু, কিন্তু বিড়াল আর দেশি কুকুর, চোর যে তাদের নিয়ে কি করবে অনেক মাথা খাটিয়েও আমরা কেউই তা বুঝতে পারলুম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল। বাইরে তখন ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করে একেবারে চুপ করে গেল। চোরের উৎপাতে মনটা এমনিতেই সন্দিগ্ধ হয়েছিল। কোথাও ছায়া নড়লেই চোর বলে সন্দেহ হয়। বিড়ালটার অমন তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি যেন দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। আরে কি ওটা? চোর নয় তো? তা না হলে ওরকম ভাবে পালালো কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক গাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেলুম।
মনে মনে ভাবলুম এতদিন পরে বোধহয় চোরটাকে হাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এক জায়গায় কি যেন চকচক করছে। আরে ওটা কি? চোরের চোখ নয় তো? আমি হাঁক দিলুম, কে ওখানে? বেরিয়ে এসো বলছি। কোনো সাড়া নেই, কিন্তু চোখই হোক আর যাই হোক, সেটা যেন আরো বেশি করে চকচক করে উঠল। লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলো, আর তক্ষুনি শুনলুম হিংস্র বন্যজন্তুর মতন কণ্ঠে কেউ একটা গর্জে উঠল, আরে কেউ না ডাক্তার, আরে কেউ না, চলে যাও, শিগগির চলে যাও। আরে এ বেটা তো আমায় চেনে দেখছি, তাহলে আমি যে ডাক্তার সে জানলো কি করে? আমি তাকে জিজ্ঞাসা করলুম, কে কে তুমি? আমি ক্ষুধার্ত আমি। এছাড়া আর আমার অন্য কোনো পরিচয় নেই। কে কথা বলছো ওখান থেকে? বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো, আমি তোমায় দেখতে চাই। না 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 ডাক্তার, না, আমাকে দেখবার চেষ্টা করো না। আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। যাও, পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রে আর কখনো বাইরে বেরোবে না, না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে ডাক্তার। যাও, পালিয়ে যাও ডাক্তার। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি বের করছি। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এখানে এসো তাড়াতাড়ি। আমার উচ্চ চিৎকারে চারিদিক থেকে লোক ছুটে এলো। সকলেরই মুখে একই প্রশ্ন, ব্যাপারটা কি? ওই দেখো, তোমরা সবাই দেখো, ওইখানে ওই বট গাছের তলায় চোরটা লুকিয়ে আছে। আমার কথা শুনে সকলে চারিদিক থেকে বটগাছটা ঘিরে ফেলল। কিছুক্ষণ পরে আলো এলো, কিন্তু সেই আলোয় দেখা গেল গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো একটা বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত। আমাদের সবার শরীর শিউরে উঠল। আমার মনের মধ্যে তখন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই লোক? চোর নাকি অন্য কেউ? আরো যা বলল তারই বা অর্থ কি? নিজের পরিচয় ক্ষুধার্ত বলি বা দিল কেন? আর আমাকেই বা রাত্রে পথে বেরুতে মানা করলো কেন? এবার নতুন নতুন কাণ্ড হতে শুরু করলো। জন্তু চুরি তো বন্ধ হলোই না, উপরন্তু মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে, আর প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়েছিল। তোমাদের আগেই বলেছি, আমাদের ছোট্ট শহরটিতে অসাধারণ কোনো ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ল। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে সাহস করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে যায়। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা অংশ পাওয়া গেল। তার দেহের উপরের অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে, কিন্তু কেমন করে সে মারা গেল সেটা কেউ আন্দাজ করতে পারল না। তখন সবাই মনে মনে ভাবল, যারা অদৃশ্য হয়েছে তাহলে তাদের সবাই হয়তো মারা পড়েছে ওই হত্যাকারীর হাতে। কিন্তু অমন অকারণ নরহত্যার হেতু কি?
যাদের পাওয়া যাচ্ছে না তারা প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে তাদের কেউ খুন করেনি, তাদের যে শত্রু আছে এমন কোনো প্রমাণও পাওয়া গেল না। তাহলে কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে চলেছে? আমি ডাক্তার মানুষ, রাত্রে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে আজকাল বেশি দূরে যেতে হলে একা যাই না। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7 কি 8 পথ। রোগীকে দেখে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। চাঁদনি রাত, চারিদিক ধপধপ করছে। একাই ফিরছিলাম, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। মনে মনে ভাবলাম বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম। ব্যাগের ভিতর থেকে বের করে আনলুম টর্চটা। মনে মনে ভাবলাম এমন অন্ধকার হবে জানলে একা একা আসতুমি না। এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা সেরকম নেই। এই পথটা একটা ছোট মাঠে গিয়ে পড়েছে, আর ওই মাঠ পেরুলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর আছে, আর তার পাড়ে গোটা কয়েক গাছ। সেইখানে এসেই মনটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে পড়ল সেই অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপাতায় বাতাসের শব্দ শুনে চমকে উঠতে লাগলো। এটা আমি বরাবর লক্ষ্য করে দেখেছি। রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানেই থাকে জঙ্গল বা গাছপালা, রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়ে বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। আচম্বিতে একটা বিরক্ত কণ্ঠস্বর শুনলাম। ডাক্তার, আবার আবার তুমি রাত্রে বেরিয়েছো ডাক্তার? বুক কিবে শুকনো কণ্ঠে বললাম, কে কে বলো, কে বলে কথা? আমি আমি ক্ষুধার্ত। আমার মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। পারবে পারবে দিতে তুমি? পারবে? পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ভয়ানক কণ্ঠস্বর, আর তার চেয়েও ভয়াবহ তার সেই অট্টহাসি। কে এই লোক? পাগল? তাহলে কি এই মানুষ খুন করে? আতঙ্কে যেন বোবা হয়ে গেল। ভয় নেই ডাক্তার, ভয় নেই। আমি তোমার শত্রু নই, তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি। রাত্রে কখনো একা বেরিও না। কি জানি যদি আমার আমার আবার ক্ষুধা জাগে। পালাও 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 পালাও, শিগগির পালাও, পালাও এখান থেকে। আতঙ্কের মধ্যেও আমার মনে বিষম কৌতূহল জাগলো। ধাঁ করে টিপে দিলুম টর্চটা, আর সেই টর্চের আলোয় দেখলুম
গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এই যে সেই ভৈরব তান্ত্রিক 3 বছর আগে আমাদের সামনেই যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, আর তার সামনেই মাটির ওপর পড়ে রয়েছে একটা রক্তাক্ত মৃতদেহ। প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোর রেখার বাইরে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ। আমি আর দিক বিদিক চিন্তা না করে ঝড়ের বেগে ছুটলাম মাঠের উপর দিয়ে বাড়ির দিকে। তারপর কি হয়েছে আমার আর কিছু মনে নেই। সেই দিনের সেই ঘটনার পর থেকে আর কোনো মানুষ কি জন্তু কিছুই অদৃশ্য হয়নি। ভৈরব তান্ত্রিকের কি হলো তাও আর জানা যায়নি, কিন্তু সেই দিনের সেই বিভীষিকা আজও আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। সত্যি সত্যি কি ঠিক দেখেছিল? সেটা কি ভৈরব তান্ত্রিকই ছিল? রাত্রে কখনো একা বেরিও না। কে জানে যদি আমার আবার ক্ষুধা জাগে। আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বলল, খবরের কাগজে যা বেরিয়েছে তা অবশ্য মিথ্যে নয়। এই বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই বড় রহস্যময়। না, এই বাড়িতে বোধহয় আর নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বলল, তা ব্যাপারটা কি আমাদের একটু খুলে বলবেন? হ্যাঁ, ব্যাপারটা এখন তো সবাই জানতেই পেরেছে, সুতরাং আমার আর আপত্তি নেই। কুমার বলল, আচ্ছা, এই বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন, ওই রামময় বাবু, তার নাম তো আমরা প্রচুর শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম করেছিলেন, তাই না? আগে হ্যাঁ, তিনি আসবার আগে আমার বাড়ির কিন্তু কোনো দুর্নাম ছিল না। কলকাতার কাছে যতটা নির্জনে সম্ভব বসে উদ্ভিদশাস্ত্র নিয়ে আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। পাছে কোনো লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে সেই ভয়ে কাউকে তিনি সেখানে যেতে দিতেন না। এই বিষয়ে তার নিষেধ খুব স্পষ্ট ছিল। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল ওই রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ ছিল। কিন্তু মশাই, সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হলো তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস কিচ্ছু ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশও এলো, কিন্তু ওই পর্যন্তই। আজ অবধি হত্যাকাণ্ডের কোনো কিনারাই হলো না। এদিকে রামময়বাবু আবার উঠিয়ে দিলেন যে তার বাগানে নাকি ভূত আছে, কেউ যেন তার ত্রিসীমানায় না যায়। বিমল বলল, আচ্ছা, তারপর থেকে রামময়বাবু কি আর তার বাগানের দিকে যেতেন না? আরে না না মশাই, কে বললে যেতেন না? যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 2 আগে এক সকালে বাগানের ভিতরে আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেচারা বেঘরে প্রাণ হারিয়েছে।
আর সেই হতভাগ্যের গায়েও তেমনি লম্বা লম্বা কালশিরা ডোরা ছিল, আর তার দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস কিচ্ছু ছিল না। আচ্ছা, এই রামময়বাবু কেমন করে খুন হলেন? খুন? আরে না না মশাই, খুন টুন কিছু নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তারেরা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধালো, আচ্ছা, তার শরীরেও কি কালশিরার দাগ ছিল আর রক্তরস কেউ শোষণ করে নিয়েছিল? আরে না না মশাই, সেরকম কিছু না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? হ্যাঁ, রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছিল। তা আপনার আর কিছু বলবার নেই? আছে তো, তবে সেটা বিশেষ কিছু নয়। আসলে রামময়বাবু মারা যাবার আগেই ওই বাগানের ভিতরে প্রায়ই ইঁদুর, চুচো, পেঁচা, বাদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত, আর তাদের দেহ রক্ত কি রস কিছুই থাকতো না। বিমল উত্তেজিতভাবে বলল, সে কি? আপনি যেসব জীবের নাম করলেন তারা তো সবাই নিশাচর। আচ্ছা, বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি কখনো পাওয়া গেছে? আগে না মশাই, ওই বাগান শুধু রাত্রেই সাংঘাতিক হয়। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে নাকি পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা তাই খালি পড়ে আছে। না, ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে তো মনে হয় না। আচ্ছা, আমরা যদি কিছুদিন ওখানে বাস করতে চাই, আপনার আপত্তি আছে নাকি? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল, তারপর বলল, আপনারা থাকতে চাইলে আমার কোনো আপত্তির কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শুনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেই জন্য আমাকে কিন্তু পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য মশাই, নরহত্যার জন্য কিন্তু নয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের রক্ত শোষণ করে এমন পিশাচ বোধহয় আজও সৃষ্টি হয়নি। যাকে, তাহলে এই কথাই রইল। আজ বিকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকেলের পর সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটা রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা সত্যি নির্জন। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটি হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটি ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি কি ভূত পিশাচে বিশ্বাস করো? দেখো, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে আমি তখন তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরা যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তো আর হেসে উড়িয়ে দিতে পারি না। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না। শুনেছি পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও ঠিক মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়, আর তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। এখন লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা হয়তো রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল।
কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু আমি বুঝে পাচ্ছি না, এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী বা আসতে পারে? সামনের টেবিলের উপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক বলেছ বিমল, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? হ্যাঁ, হতে পারে যদি বলো যে এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধটন্ধ শুকতে ভালোবাসে, তাহলে হয়তো। আরে না না বিমল, আমি ওসব কিছুই বলতে চাইছি না। আমার মতে কি জানো, আমার মতে এখানে পিশাচ টিচাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠেছে। আচম্বিতে পাশের ঘরে কি একটা শব্দ হলো, কে যেন কি একটা মাটির উপর ফেলে দিল। বিমল ও কুমার দুজনে চমকে উঠে দাঁড়ালো, তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে পড়ে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখাস? দাঁড়া। বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবারই, তারপর সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা মন চেঁচালো কেন? বিমল দাঁড়াও, আমি দেখে আসছি। খবরদার কুমার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে কিন্তু এই বাগান বিপজ্জনক। সে কি বিমল, তুমিও ভয় পেলে? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। আগে সকালে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। যেসব গাছগাছরা সেখানে রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমারের অজানা। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যার দেখা মেলে না। কুমার, তোমার আমার তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? না বিমল, আমার মনে হয় এগুলো ভারতবর্ষের অর্কিড নয়। বাহ, কি চমৎকার! দেখো কুমার, আর সব অর্কিডের মাঝখানে ওই বাঁধানো বেদির ওপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে এত বড় আর তার ফুল যেমন অদ্ভুত হয়, আমি না দেখলে বিশ্বাসই করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেকটি পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ধরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, বিমল, শিগগির দিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখল কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে। দুজনে অবাক হয়ে খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, কাল তাহলে আমরা এই বিড়ালটার মরণের কান্না শুনেছিলাম, কিন্তু এইভাবে কে মারল? আচ্ছা কুমার, বলো তো, কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? না, আজ রাত্রে এটা আমাদের বুঝতেই হবে।
পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যের পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টি প্যাঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় যেন উড়ে গেল। বিমল ও কুমার দুজনে তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে তাকালো। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি তো, কিন্তু বাগানে তো সকালে এমন কোনো ফুল দেখিনি, আর এমন কোনো সুগন্ধও পাইনি। হয়তো এই ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে এই সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও বিমল, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই একটা আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপর লুটিয়ে পড়ল এবং বিষমভাবে ছটপট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার আর বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরে উপরে 2 বার গুলি বৃষ্টি করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার করবার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা দাঁড়া থর থর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ ফোঁড়ার মতন টাটিয়ে আছে। পাশে দাঁড়িয়ে বিমল বলল, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কিতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকায় ও আরও কোনো দেশে এমন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গে সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন সুমো দিয়ে তাদের উপর আক্রমণ করত। কুমার, তুমি ঠিক আছো তো কুমার? বেশ কিছুদিন হলো মা, ভাই আর বোনেদের নিয়ে বেনারসে বেড়াতে এসেছি। অগস্ত্যকুণ্ডের শুরু একটা গলির ভিতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বসবাস। বাড়িখানা তেতলা এবং সেকেলে ধরনের, আর এই অঞ্চলের অধিকাংশ বাড়ির মতোই এই বাড়িরও নিচের তলার সঙ্গে সূর্যালোকের কোনো সম্পর্ক নেই, তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। বেনারসে আমাদের থাকার কথা ছিল মাস 3।
কিন্তু 2-4 দিন যেতে না যেতেই এখানকারই জনাকয়েক লোকের সঙ্গে বেশ আলাপ হয়ে গেল। তারা প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন, কাজেই একখানা বৈঠকখানা ঘরের প্রয়োজনীয়তা দেখা দিল। তা একদিন সকালে নিচের তলায় নেমে ভাবতে লাগলুম এখানকারই কোনো ঘরকে বৈঠকখানা হিসেবে ব্যবহার করা যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। ঘরটায় 4-4টে জানালা ছিল, কিন্তু তা সত্ত্বেও ঘরের ভিতরে সদা সর্বদাই বিরাজ করত সন্ধ্যার অন্ধকার। অবশ্য বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে কোনো অভিযোগই নেই, অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হল। ঘরের জানলাগুলো খুলে দিতেই ভিতরটা অনেকটা স্পষ্ট হয়ে গেল। দেখলাম ঘরের মাঝখানে রয়েছে একখানা চৌকি, আর পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। বোধহয় বাড়িওয়ালার সম্পত্তি হবে। ছবিখানা পিছন দিকে ফেরানো ছিল। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম, যা বাবা, এ তো ছবি নয়, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় একখানা আয়না। লম্বায় 5 হাত, চওড়ায় 3 হাত হবে। ফ্রেমের সোনালি রং নানান জায়গায় চটে গিয়েছে। দেখে বুঝলুম আয়নার বয়স নিতান্ত অল্প নয়। এরকম মূল্যবান একটা আয়না এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছি, এমন সময় আমার শখের কুকুর ঝুমি ঘরে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলুম, আয় ঝুমি, আয়। আমার ডাক শুনে ঝুমি ল্যাজ নেড়ে তার আনন্দের কথা জানালো, কিন্তু পর মুহূর্তেই আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুঁকড়ে ঢুকে গেল একেবারে পিঠের ভিতরে। ব্যাপারটা কি? ঝুমি কি আয়নার ভিতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাকই হলুম, কারণ আমি বরাবর লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালরা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না। এদিকে ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল, আর আশ্চর্যের ব্যাপার, তারপর থেকে এই ঘরে সে আর ডাকলেও আসতো না। এমনকি ঘরের পাশ দিয়ে আনাগোনা করার সময় গড়গড় করে গর্জন করত। তার এই ব্যবহারের কারণ কিছু বুঝতে পারলাম না। দিন 3 পরের কথা, দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি। হঠাৎ নিচের তলা থেকে ভেসে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল আমার ছোট ভাই, বয়স 7 বছর। বিমলের বিপদের কথা ভেবে দ্রুত পদে নিচে নেমে গেলুম। চিৎকার আসছিল বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করে চলেছে। দাদা, দাদা তাড়াতাড়ি আয়, দাদা, দাদা, দাদা তাড়াতাড়ি আয়, দাদা, দাদা তাড়াতাড়ি আয় রে দাদা। এই বিমল, কি রে, কি হয়েছে? দাদা, দাদা, ওই আয়নার ভিতরে না, আয়নার ভিতরে জুজু আছে। হ্যাঁ, আয়নার ভিতরে জুজু আছে। এই কি জাদা বলছিস? কই, আয়নার ভিতরে তো কেউ নেই, শুধু তুই আর আমি ছাড়া। না রে দাদা, আমি সত্যি বলছি। একটা ভয়ানক জুজু না ওই আয়নার ভিতর থেকে ঘটমট করে আমার দিকে তাকিয়েছিল রে। তোর দিকে তাকিয়েছিল বুঝি? হ্যাঁ, কি যাতা বলছিস? কি দেখতে, কি দেখেছিস? তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলুম, কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হল না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল।
ব্যাপারটা কি? প্রথমে সেই অবলা পশু ঝুমি, তারপরেই অবোধ শিশু বিমল, এই ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন? আর দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে। আশ্চর্য, একখানা জীর্ণ পরিত্যক্ত সাধারণ সেকেলে আয়না, তার অপরিষ্কার কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কোনো কিছু লুকিয়ে আছে? সাপ টাপ বা অন্য কোনো জীব? সাবধানে এগিয়ে গিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পিছনের ফাঁকে উঁকি মারল, কিন্তু না, কিচ্ছু নেই। আরো ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলুম, কিন্তু না, পারলুম না। ভীষণ ভারী লাগছে। অথচ সেই দিন এইখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। তাহলে হঠাৎ এখানা জগত্তল পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে কেন? আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সেই ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল, কিন্তু মনে মনে ভাবলুম, এ আবার কি রহস্য? এরপর আরো কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগলাম। দুপুর বেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নেই, কি যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না, দেখতে পাবার কথাও নয়, কিন্তু মনের ভিতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতেই পারলুম না। মনে হলো সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি রয়েছে। আবার মুখ তুলে তাকাতেই চোখ পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলুম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি। হ্যাঁ, সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছুই বলা চলে না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তার জিভখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ। মনে পড়ে গেল আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোককে দেখেছিলাম। এরও চেহারা ঠিক যেন সেই রকম। কয়েক মুহূর্তের জন্য বসে রইলুম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালুম, কিন্তু কই, আর কেউ তো এখানে নেই। আবার আয়নার দিকে চোখ গেল, কিন্তু তার মধ্যেও আমি ছাড়ার দ্বিতীয় কোনো ব্যক্তির চিহ্নই নেই। ভূত আমি মানি না, আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না, কিন্তু আশ্চর্য, যা দেখলাম। নিজের মনেই হেসে উঠলুম। মনে মনে ভাবলুম, এ হচ্ছে শিবের কাশি, আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিব অনুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে হয়তো তাই বুঝত, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই,
ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনার জগতে। কিন্তু মনের ভিতরটা কেমন যেন করতে লাগলো। এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত। এই ঘরে কেউ নেই বটে, কিন্তু কেমন যেন সন্দেহ হয়। মনে হয় আমি ছাড়া আর কেউ একজন যেন এখানে নিশ্চয়ই আছে, আর তার নিষ্পলক দৃষ্টি এসে বিচ্ছে আমার সর্বাঙ্গে। খবরের কাগজখানা ফেলে দিয়ে উপরে গেলুম। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলুম আয়নার ভিতর সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা সেই লোকটারই মতো। গম্ভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেলুম। আমাদের দুজনেরই এরকম একটা চোখের ভ্রম কেন হলো? কুকুর ঝুমি বা ওই ঘরে আর ঢুকতে চায় না কেন? সে তো আর শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তাহলে তার ভয় পাওয়ার কারণ কি? গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সব জানতা গোছের লোক। বেনারসের নতুন ও পুরনো সব খবর তার মুখদর্পণে। আজ সকালে আমার বাসায় এসেছিলেন চায়ের নিমন্ত্রণে। যথাসময় তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদবাবুর আয়নাখানা এখন ওই বাড়িতেই আছে দেখছি। আমি জিজ্ঞাসা করলাম, শিবপ্রসাদবাবু তিনি কে? কাশীর একজন মহাজন, আগে বাড়িখানা তারই ছিল। তাই নাকি? তা তিনি এখন কোথায়? 10 বছর হলো মারা গিয়েছেন। অবশ্য তার স্বাভাবিক মৃত্যু হয়নি। স্বাভাবিক মৃত্যু হয়নি মানে? আসলে রাগের মাথায় তিনি এক চাকরকে এমন প্রহার করেছিলেন যে সে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদবাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের কুড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক যেন কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ে গেল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বেরিয়ে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললুম, তারপর এই বাড়িখানা বিক্রি হয়ে যায়। নতুন মালিক এখানে আসেন, কিন্তু বেশি দিন বাস করতে পারেননি। কেন? ওই আয়নাখানার ভয়ে। আয়নাখানার ভয়ে? তার মানে? আসলে ওই আয়নাখানার ভারী দুর্নাম আছে। নানান লোকে নানান কথা বলে। সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না, আর আপনাকেও বলতে চাই না। তা আয়নার যদি এমনই দুর্নাম, তবে সেখানে ভেঙে ফেললি তো সব লেটা চুকে যায়। নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলায়নি। যে অভিশাপ আয়নার ভিতরে বন্ধ আছে, আয়না ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুড়ে আয়না? আহা, আমি বলিনি, বললাম লোকে বলে। এক লাফে আমি দাঁড়িয়ে উঠল। ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গড়া। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে করলুম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাঁচের উপরের অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গড়া তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত চোখ, ক্ষুধিত সেই দৃষ্টি। হেউ কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করলুম। কাঁচের বাকি অংশ ভেঙে গুঁড়িয়ে গেল।
ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু পিছনে ফিরে দেখলাম তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপরে ধপাস করে বসে পড়লেন। সে আজ থেকে প্রায় 25 বছর আগেকার কথা। নানা জাহাজে চাকরি নিয়ে নানান দেশে বারবার আসা যাওয়া করতে হয়েছে। তখন আমার বেপরোয়া উদ্দাম যৌবন, দুনিয়ার অলৌকিক কোনো কিছু আছে শুনলে একেবারেই বিশ্বাস করতুম না। কিন্তু রামস্বামী আমার সেই বিশ্বাসের মূল একেবারে আলগা করে দিয়েছিল। রামস্বামীর সঙ্গে আমার আলাপ হয়েছিল বোম্বাই শহরে গিয়ে। বারংবার দেখা সাক্ষাতে আমাদের আলাপ বেশ ঘনিষ্ঠই হয়েছিল। তখন তাকে দেখলে খুশি হতুম, কিন্তু এখন তার দেখা পাওয়া তো দূরের কথা, তাকে মনে পড়লেও আমার হৃদকম্প উপস্থিত হয়। যেবারের ঘটনা বলছি সেবার আমি এল্লারম্যান উইলসন কোম্পানির ওথেলো জাহাজে চেপে বোম্বাই শহরে গিয়ে পৌঁছালাম। রামস্বামীও জাহাজে এসে উঠল। বন্দরে যে কোনো জাহাজ এলেই সে তার উপরে উঠতে ছাড়ত না। পেশায় সে জহুরি, তার ব্যবসায় ছিল রত্ন বিকিকিনি। জাহাজে জাহাজে সে খরিদ্দার সন্ধান করত। মানুষটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাথা ভরা ঘনকৃষ্ণ চুল, ফিটফাট সাদা ধবধবে পোশাক। তার কাছে সর্বদাই থাকত মোড়কে মোড়া বহুমূল্যের বা স্বল্প মূল্যের বিবিধ রত্ন বা প্রস্তর। এমন একজনও নাবিক ছিল না যে বোম্বাই শহরে গিয়েছে অথচ রামস্বামীর সঙ্গে তার চেনাশোনা হয়নি। সকাল তখন 10টা কি 10:30 হবে। সূর্যের নিষ্ঠুর কিরণে চারিদিক তখন উত্তপ্ত। নিজের কামরায় শুয়ে একখানা ডিটেকটিভ গল্পের বই পড়ছি এমন সময় দরজার উপর কড়াঘাত হলো। বেরিয়ে দেখি রামস্বামী দাঁড়িয়ে আছে। একমুখ হেসে বলল, কেমন আছেন? কিছু কিনবেন? এই কথা বলেই পকেট থেকে বের করে ফেললো গোটা কয়েক মোড়ক। আমি বললুম, আরে রামস্বামী যে, না না, যা কেনার আগেই কিনেছি, আজ আর কিছু কিনবো না। বেশ বেশ, তাই সই। তবে একটা অনুরোধ আছে, একখানা কাগজ দিতে পারবেন? প্যাড থেকে একখানা কাগজ টেনে নিয়ে তাকে দিলুম। আমার সামনে 3টে মোড়ক রেখে দিয়ে অপেক্ষাকৃত ময়লা ও ছেঁড়া করা একটা মোড়ক নিয়ে রামস্বামী আমার দেওয়া কাগজখানার ওপরে সেটা উপর করে ধরল। অবাক বিস্ময়ে দেখলাম ঝরঝর করে ঝরে পড়ল এক রাশ টুকরো টুকরো হিরে। গুনতিতে 100 খানেকের কম হবে না। আমার দিকে পিছন ফিরে এসে হিরেগুলো বেছে বেছে গুছিয়ে রাখতে লাগলো। আমি কৌতূহলী হয়ে একটা মোড়ক খুলে ফেললুম। দেখলাম ভিতরে রয়েছে 3খানা চমৎকার উপলমণি। হ্যাঁ, উপলমণি। তার মধ্যে বিশেষ করে একখানা হচ্ছে যার পরনায় অপূর্ব। উপলের তেমন বর্ণ বৈচিত্র্য আমি আর আগে কখনো দেখিনি। সেখানা দেখে মনে এমন দুর্মতি জাগলো যে কিছুতেই আর লোভ সামলাতে পারলুম না। আজ তোমাদের বলতে দ্বিধা নেই, সেই লোভের বশবর্তী হয়ে উপলখানা আমি সরিয়ে ফেললাম। জীবনে সেই আমার প্রথম এবং শেষ চুরি। কিছুই আন্দাজ করতে না পেরে রামস্বামী তার মালপত্র নিয়ে বিদায় গ্রহণ করল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলুম। পরদিনই আমাদের জাহাজ বোম্বাই ছাড়ল। দেখতে দেখতে পরপর 7-7টি সপ্তাহ কেটে গেল সমুদ্রের ওপরই। প্রতিদিনই মুগ্ধ চোখে উপলখানা দেখি আর নাড়াচাড়া করি।
তারপর বিলাতে ফিরে উপলখানা মাকে উপহার দিলাম। মা সেখানা পদকের মতো কণ্ঠ দেশে ধারণ করলেন। কিছুদিন পর রামস্বামীর কাছ থেকে একখানা টেলিগ্রাম পেলুম। সে লিখেছে, সাহেব, আমি জানি তুমি একখানি উপলমণি আমার কাছ থেকে চুরি করেছ। দয়া করে যথা শীঘ্র সম্ভব ডাক মারফত সেটি ফেরত পাঠাও, নইলে জানবে তোমার নিশ্চিত অনিষ্ট হবে। মনে মনে ভীত হয়েও নিজের দোষ মানলুম না। জবাবে জানালুম, রামস্বামী, তুমি কোন উপলের কথা বলছো আমি জানি না। আমি কোনো উপল পাইনি। আমি নিশ্চিত এটা তোমার মনের ভুল। উত্তরে তার আর কোনো তার এলো না দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। কিছুদিন পরে আমাদের জাহাজ আবার আলেকজান্দ্রিয়া সুয়েজ হয়ে বোম্বাই বন্দরে গিয়ে নোঙর ফেলল। আর তার পরদিনই যা ভয় করেছিলুম তাই হল। বেলা তখন বোধ করি 10টা হবে। আমার কামরায় করাঘাতের শব্দ হল। কম্পিত স্বরে বললুম, কে? ভেতরে এসো। রামস্বামী ঘরে এসে ঢুকল। তার চেহারা দেখে আমি চমকে গেলাম। তার মাথার চুল উস্কো কুস্কো, পোশাক ময়লা, তামাটে ত্বকের ভিতর দিক থেকে ফুটে উঠেছে কেমন একটা যেন ভয়াবহ পাণ্ডুবর্ণ, এবং তার সঙ্গে চোখ দুটো বসে গিয়েছে একেবারে ভিতরের দিকে। সবিষয়ে জিজ্ঞাসা করলুম, রামস্বামী, আসো আসো, বসো। কিন্তু এই কি অবস্থা হয়েছে তোমার? আমার প্রশ্নের জবাব না দিয়ে রামস্বামী বলল, দয়া করে উপলখানা ফিরিয়ে দিন সাহেব। ওটা বিক্রির জন্য নয়, ওটা আমার নিজস্ব জিনিস। ওটা না পেলে আমার মহা অমঙ্গল হবে সাহেব। হ্যাঁ, মহা অমঙ্গল হবে। আর ওটা কাছে রাখলে তোমারও মঙ্গল হবে না। না, ফিরিয়ে দাও সাহেব, ফিরিয়ে দাও সাহেব, ফিরিয়ে দাও বলছি। ফিরিয়ে দাও সাহেব, ফিরিয়ে দাও আমাকে, ফিরিয়ে দাও। পর মুহূর্তেই রামস্বামী যেন পাগল হয়ে গেল। থরথরি কম্পমান দেহ, দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে সে নিজের ভাষায় চিৎকার করতে করতে কি সব যেন বলতে লাগলো। ফিরিয়ে দাও সাহেব, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছি। আমি আর সইতে পারলুম না। তাড়াতাড়ি নিজের কামরা ছেড়ে বেরিয়ে পড়লুম। কিন্তু রামস্বামী তবু আমার সঙ্গ ছাড়লো না। ফিরিয়ে দাও সে পিছু পিছু আসতে লাগলো। কখনো বকতে বকতে, কখনো চেঁচাতে চেঁচাতে, কখনো বা মিনতি করতে করতে। তারপর অন্য একটা ঘরে ঢুকে আমি ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। অনেকক্ষণ ভেবে চিনতে শেষটা স্থির করলুম, এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। রামস্বামীর জিনিস তাকেই আবার ফিরিয়ে দেব। সেই দিনই তার বাড়ির দিকে যাত্রা করলুম। কিন্তু সেখানে গিয়ে শুনলুম বাড়ির ভিতরে কারা যেন উচ্চস্বরে কাঁদছে। পাশেই এক দর্জির দোকান ছিল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এখানে এত কান্নাকাটি কিসের? আগে রামস্বামী মারা পড়েছে যে। রামস্বামী মারা পড়েছে? কি বলছো? রামস্বামী আর 4 ঘন্টা আগে আমার সঙ্গে দেখা করেছিল। দর্জি বলে উঠল, কি যে বলেন সাহেব, রামস্বামী মারা গিয়েছে কাল 24 ঘন্টা আগে। আমার মনে ঝড় উঠল, বিস্ময়ের, আতঙ্কের, অনুতাপের ঝড়। যথাসময়ে দেশের বাড়িতে ফিরে গিয়ে দেখি মায়ের গলায় উপলমণির পদকখানা নেই। জিজ্ঞাসা করে জানতে পারলাম
মা পদকখানা খুলে গহনার বাক্সে রেখে দিয়েছিলেন, কিন্তু কিন্তু কিছুদিন থেকে সেটা আর পাওয়া যাচ্ছে না। সাহেব, সাহেব ফিরিয়ে দিন সাহেব, ওই উপলমণিখানা আমার, আমার, আমার সাহেব, ওইটা